আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের যে শতকরা চ্যাপ্টার তৃতীয় পার্টে উপস্থিত হয়েছে। আজকে আমরা প্রায় শেষ করব। আগামী ক্লাসে 5 পেজের অঙ্ক করাইয়া এই চ্যাপ্টারটা শেষ করব। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা, দ্রুত জানাবো কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার, শুরু করলাম তাহলে। হ্যাঁ, ওকে। টাইপ 8 পর্যন্ত করছিলাম আমরা দুইটা ক্লাস মিলে, আজকে 9 থেকে শুরু করব। এই টাইপ 9 যাদের সামনে শীট আছে, সবারই তো শীট আছে। টাইপ 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 9 এর পাশে লিখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 9 থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। এই চ্যাপ্টারের মধ্যে টাইপ 9 থেকে বেশি প্রশ্ন হয় আর পাশ ফেল থেকে বেশি প্রশ্ন হয়। লিখিত পরীক্ষার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে। কোন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা 55%, ওই স্কুলে ছাত্র সংখ্যা 1100 হলে মোট শিক্ষার্থী সংখ্যা কত? প্রশ্নে মোট শিক্ষার্থী বের করতে বলছে। এখন ছাত্র সংখ্যা 55%, এই কথার মানে হলো প্রতি 100-তে 55 জন ছাত্র হবে। আর একবার বলছি, এই কথার মানে হলো প্রতি 100-তে 55 জন ছাত্র হবে। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্নে মোট শিক্ষার্থী বের করতে বলছে, তাহলে বলতে পারি ছাত্র সংখ্যা 55 জন হলে মোট শিক্ষার্থী 100 জন। ছাত্র সংখ্যা 1 জন হলে মোট শিক্ষার্থী কম হবে, তাই 55 ভাগ। আমরা জাস্ট টেস্ট করে দেখব যে ছাত্র সংখ্যা 1100 জন হওয়ার জন্য মোট শিক্ষার্থী কত হওয়া দরকার। কাটাকাটি করলে এটা দিয়ে 55কে 5 দিয়ে ভাগ করলে 11, এটাকে 5 দিয়ে ভাগ করলে 20, 11 দিয়ে এটাকে ভাগ করলে 1100, 100 আর কি। 1100কে 11 দ্বারা ভাগ করলে 100, তাহলে 2000 হচ্ছে অ্যান্সার। মোট শিক্ষার্থী 2000 জন। খুব সহজ। 55% ছাত্র এর মানে হলো 55 জন ছাত্র হয়, 100 জন যদি মোট শিক্ষার্থী হয়, তাহলে 1100 ছাত্র হওয়ার জন্য মোট শিক্ষার্থী 2000 জন হইতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটাই চাইছে প্রশ্ন। না বুঝলে কিন্তু আমাকে বলবেন। এই 55% থেকে লিখে ফেললাম। 55% ছাত্র মানে মোট শিক্ষার্থী যখন 100, ছাত্র যখন 55, তাহলে ছাত্র যখন 1100, মোট শিক্ষার্থী 2000। অ্যান্সার শেষ। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, মানে ট্যাক্স দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? মানে মোট আয় বের করতে বলছে। 5% ট্যাক্স দেই, এর মানে হলো প্রতি 100 টাকায় 5 টাকা ট্যাক্স দিই। মানে আমার 100 টাকা যদি বেতন হয় বা ইনকাম হয়, তাহলে আমি 5 টাকা ট্যাক্স দিব। তাহলে বলতে পারি 5 টাকা আয়কর দেয় 100 টাকায়, তাহলে 1 টাকা আয়কর দেবে 100 ভাগ 5, অতএব 600 টাকা। তাহলে 100 গুণন 600, আর এই 5 ভাগ তো আছে, 6 গুণে 12, 3টা শূন্য, 12,000 টাকা। তাহলে তার স্যালারি বা ইনকাম হচ্ছে 12,000 টাকা। এই দেখেন 5% ট্যাক্স দেয়, তার মানে প্রতি 100 টাকায় 5 টাকা দেয়। তাহলে 600 টাকা ট্যাক্স দেওয়ার জন্য তার 12,000 টাকা বেতন হইতে হবে বা আয় হইতে হবে। এই দুইটা বুঝছে কিনা বলেন। এটা বুঝতে পারছি।
সেই 61, 62 এই প্রশ্নগুলা 63 এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে ভাই, অর্থাৎ এই টাইপ 9 লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ধরুন এটা একটা লিখিত পরীক্ষা আসছিল 11 থেকে 20-এর, ঠিক আছে? ওকে, প্রশ্নটা আগে পড়ি। 61, 62 একই, আমি 61 করে দেবো, 62 আপনাদের হোমওয়ার্ক। মনীষ সাহেবের মূল বেতন 43,170 টাকা, বার্ষিক আয়ের প্রথম 2,50,000 টাকা আয়কর মুক্ত, পরবর্তী আয়ের উপর আয়করের হার শতকরা 10% হলে মনীষ সাহেবকে বছরে কত টাকা আয়কর দিতে হবে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লিখিত পরীক্ষার জন্য। মানে আপনি মাসে 43,170 টাকা ইনকাম করেন, তাহলে এক বছরে 12 মাস আপনি টোটাল ইনকাম একটা বের করতে পারবেন। কিন্তু মোট ইনকামের মধ্যে প্রথম 2,50,000 টাকা যখন আপনি ইনকাম করবেন, সেই ইনকামটা হচ্ছে আয়কর মুক্ত, মানে সেখানে কোনো ট্যাক্স দিতে হবে না। এই 2,50,000 বাদ দিলে বাকি টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, এবং ট্যাক্সের হারটা হচ্ছে 10%। তাহলে কত টাকা ট্যাক্স আমরা দেবো সেটা বের করবো, খুব সহজ। আমরা আগে দেখি যে আমি যদি মাসে 43,170 টাকা ইনকাম করি, তাহলে আমার পুরো বছর ইনকাম কত? বার্ষিক আয় মনির সাহেবের বার্ষিক আয় তাহলে কত? প্রত্যেক মাসে আমি এটা ইনকাম করি, তাহলে এটাকে 12 দ্বারা গুণ করতে হবে, তাই না? 12 দ্বারা গুণ করলে আমরা এটা পেয়ে যাব। যদি গুণ করি 170 গুণন 12, 2 0 0, 7 দুগুণে 14 আর 4, আর থাকে 1 2 2 1 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 1 0 0, 7 অক্ষে 7, 1 অক্ষে 1, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, ঠিক আছে? 0 4 7 3 10 0, 8 51, অর্থাৎ 5,18,040 টাকা। এটা আমি পুরো বছর ইনকাম করি, এটা কিন্তু আমার মোট ইনকাম, বাৎসরিক আয়। এখন মোট ইনকামের প্রথম 2,50,000 টাকায় আমার কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স মুক্ত। তাহলে আমি এখন ট্যাক্স যুক্ত ইনকাম বের করি, আয়কর যুক্ত আয়। মানে এটা আমি এক বছর টোটাল আমি এই টাকা ইনকাম করি টোটাল, তো এই টাকা থেকে যে টাকা আমার ট্যাক্স দিতে হবে না সেটা আমি বাদ দিব, অর্থাৎ 2,50,000 বাদ দিলাম, ঠিক আছে? 2,50,000 আমি বাদ দিলাম, একক দশক শতক, হ্যাঁ ঠিক আছে না? 2,50,000। ওকে, তাহলে বাদ দিলে 5,18,040 থেকে 2,50,000 বাদ দিলে কত হয়? 2,68,040 টাকা। এই টাকায় আপনাকে ট্যাক্স দিতে হবে, মানে এটা আপনার ফাইনাল ইনকাম। এই ইনকামের মধ্যে এই ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে না, সেটা বাদ দিলে এইটায় ট্যাক্স দিতে হবে। আয়কর যুক্ত মানে এখানে ট্যাক্স দিতে হবে। এখন আপনাকে ট্যাক্স বের করতে বলছে। এখন পরবর্তী আয় হইলো এইটা, মানে আয়কর যুক্ত আয় মানে পরবর্তী আয়, সংক্ষেপে লিখতে পারেন কি পরবর্তী আয়। তাহলে পরবর্তী আয়টা কত? এইটা, এই আয়ের উপর তো আমরা ট্যাক্স দিব, তাহলে আমি আয়কর দিব, আয়কর দেয় এই টোটাল টাকা এর 10%, এটা আমার ট্যাক্স দিতে হবে। 10% মানে 10/100, তাহলে ওইটা বাকি যেটা থাকলে ওইটা তো অ্যান্সার 26,804 টাকা। 26,804 টাকা হচ্ছে অ্যান্সার। আর একবার বুঝাই, আপনি প্রত্যেক মাসে এটা ইনকাম করেন, তাহলে এক বছর এটা ইনকাম করবেন। এক বছরের মোট ইনকাম থেকে এই 2,50,000 কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে মোট ইনকাম থেকে এটা বাদ দিলে এই ইনকামে আমার ট্যাক্স দিতে হবে। সেটা কত পার্সেন্ট? 10%। তাহলে যে ইনকামে আমাকে ট্যাক্স দিতে হবে তার 10% বের করলে ম্যাথ শেষ। এটা বুঝছেন কিনা বলো? 61 বুঝতে পারছেন কিনা দ্রুত বলবেন যে 61 বুঝছেন কিনা। 62 করে নেবেন বাসায়। ওকে, নেক্সট কোশ্চেন। এরপর বলছি কি, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করতে পারে নাই তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে, 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? তো এরকম
প্রশ্নগুলা বা একটা ম্যাথের বেসিক যেটা নিয়ম সেটা হচ্ছে প্রশ্ন চাইছে কি পরীক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। তো প্রশ্নে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বের করতে বলেছে, আমি দেখব যে প্রশ্নের কোথায় জন আছে, মানে পরীক্ষার্থীর সংখ্যা আছে। যারা পাশ করতে পারে না তার মানে তারা কারা ফেল করছে। এদের মধ্যে থেকে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্স করছে আর 30 জন করে না। এর মানে হলো যে টোটাল 12 আর 30 মিলে 42 জন ফেল করছে। এটা মোট ফেল বলতে পারেন, মোট ফেল করে। এটা যারা বুঝি নাই এলেনটা খেয়াল করেন, যারা পাশ করতে পারে নাই তার মানে তারা ফেল করছে। ফেল করা শিক্ষার্থীর মধ্যে নতুন করে 12 জন কোর্স করছে আর 30 জন পড়াশোনাই করে নাই, বাদ। তাহলে এরা সবাই ফেল, অর্থাৎ এই 12 আর 30 মিলে এই যে 42 হলো ফেল। এটা আগে বুঝতে হবে, 42 জন। আর একবার এটা বুঝাই দিই আমি, যারা পাশ করতে পারে নাই এর মানে এরা ফেল করছে। এরকম শিক্ষার্থী কত? এদের মধ্যে থেকে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্স করছে আর 30 জন করে না। তাহলে 30 আর 12 এরা কারা? এরা হলো ফেল করা শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আপনি মোট ফেলের সংখ্যা বের করছেন, এখন মোট ফেলের পার্সেন্টেজ বের করবেন। মোট ফেল 30% পাস করা মানে 70% ফেল, অর্থাৎ 100% থেকে 30% বিয়োগ করলে 70% ফেল। এখন 70% ফেল এর মানে হলো প্রতি 100-তে 70 জন ফেল করে। তাহলে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 70 জন ফেল করলে মোট শিক্ষার্থী 100 জন। একজন ফেল করলে মোট শিক্ষার্থী 100/70, অতএব 42। জন, তাহলে মোট শিক্ষার্থী 60 জন। 60 জনের মধ্যে 42 জনই ফেল করছে। মোট ফেলের সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল, আমি মোট ফেলের পার্সেন্টেজটা বের করছি। মানে প্রশ্নে যে সংখ্যা যা থাকবে তার পার্সেন্টেজ বের করবো। এই পরবর্তী ম্যাথগুলো এরকমই হবে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এইটা ডান কিনা বলেন তো? তাহলে মোট ফেলের সংখ্যা বের করছি, মোট ফেলের পার্সেন্টেজ বের করছি। 70% ফেল মানে হলো 70 জন ফেল করে প্রতি 100 জনের মধ্যে। তাহলে 42 জন ফেল করার জন্য মোট শিক্ষার্থী 60 দরকার। এইটা বুঝছি কিনা বলেন? চৌষট্টি জায়গায় রাখেন। 64 লিখিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? তো আমাদের কি মূল্য বের করা লাগবে? টাকা। প্রশ্নে যেহেতু টাকা বের করা লাগবে, আমি খেয়াল করবো কোশ্চেনে কোথায় টাকা আছে। এখানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ, এখানে টাকা। এই 7,20,000 টাকাটা কি? মেয়েকে যে টাকা দিছে সেইটা। প্রশ্নে মেয়ের টাকার সংখ্যাটা দেওয়া আছে বা টাকার পরিমাণটা দেওয়া আছে, আপনি মেয়ের পার্সেন্টেজটা বের করবেন, ঠিক আছে? তাহলে প্রশ্নে যেহেতু টাকার পরিমাণটা দেওয়া আছে, আপনি টাকার পার্সেন্টেজটা বের করবেন। তাহলে মেয়েকে কতটুকু দেয় সেটা আমরা কিভাবে বের করব? মিস্টার রেজার মোট সম্পত্তি মানে হলো 100% সম্পত্তি। 100% সম্পত্তি থেকে যেটা সে ছেলেকে এবং স্ত্রীকে দিয়েছে সেটা যদি বিয়োগ করি, তাহলেই মেয়েকে কতটুকু দিয়েছে সেটা আমরা পাবো। তাহলে মোট সম্পত্তি থেকে স্ত্রীকে দিয়েছে 12%, ছেলেকে 58%। এটা যদি বাদ দেই তাহলে এখানে হয় 70, এখান থেকে 70 বিয়োগ করলে 30%। অর্থাৎ মিস্টার রেজা তার সম্পত্তির 30% মেয়েকে দান করেছেন। এখন 30% মেয়েকে দেওয়ার মানেটা হলো প্রতি 100 টাকায় 30 টাকা দিবে। তাহলে লিখতে পারি 30 টাকা মেয়েকে দিলে মোট সম্পত্তি 100 টাকা। 1 টাকা মেয়েকে দিলে মোট সম্পত্তি 100/30। আমরা জাস্ট টেস্ট করে দেখব যে মেয়েকে যদি 7,20,000 টাকা দিতে হয় তাহলে মোট সম্পত্তি কত। শূন্য শূন্য কাটা, 3 24 24, 3টা শূন্য। এটা বলছেন কিনা বলেন?
এটা বুঝছে কিনা? এটা বুঝছে কিনা বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই 64 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন 66। রিয়াজ তার মাসিক আয়ের 30% বাড়ি ভাড়া, 40% সাংসারিক খরচ ও সন্তানদের লেখাপড়া বাবদ 20% খরচ করেন। বাকি টাকা সঞ্চয় করেন। তার মাসিক সঞ্চয় 927 টাকা হলে তার বার্ষিক আয় কত? এটা আমাদের বের করতে বলছে। তো প্রথমে আমরা তার মাসিক খরচটাকে বের করি। মাসিক ইনকাম, মাসিক খরচ 30% বাড়ি ভাড়া দেয়, 40% সাংসারিক খরচ, 20% লেখাপড়ার খরচ। তাহলে মোট হচ্ছে কত? 90%। তো আপনি মাসে যা ইনকাম করেন তার 90% যদি খরচ করেন তাহলে আপনার সঞ্চয় কত? মাসিক সঞ্চয় তাহলে 100% ধরেন 100 টাকা ইনকাম করলে 90% খরচ করি, তার মানে 10% আমার সঞ্চয় থাকতেছে। 10% সঞ্চয়, এই কথাটার মানে হলো যে আমি প্রতি 10 টাকায় 100 টাকা মাসে সঞ্চয় করি, মানে প্রতি 100 টাকায় 10 টাকা মাসে সঞ্চয় করি। আবারও বলছি, আমি 90% খরচ করি, তার মানে 10% আমার সঞ্চয়। 10% সঞ্চয়, এই কথাটার মিনিংটা হলো প্রতি 100 টাকায় 10 টাকা আমার সঞ্চয় থাকে। তাহলে 10 টাকা আমাদের লাগবে বার্ষিক আয়। তো বার্ষিক আয়ের আগে মাসিক আয়টা বের করি। সঞ্চয় হয় আয় 100 টাকা হলে, তাহলে 1 টাকা সঞ্চয় হবে আয় 100/10। অতএব আমরা জাস্ট দেখব যে আমি যদি 927 টাকা সঞ্চয় করতে চাই মাসে, তার মাসিক সঞ্চয়, তাহলে মাসে ইনকাম কত হওয়া দরকার? টাকা। প্রশ্নে যদি বলতো তার মাসিক আয় কত, এটা আমাদের অ্যান্সার হইতো। প্রশ্ন চাইছে বার্ষিক, কারণ এক মাসে আমি 9270 টাকা ইনকাম করি, 12 মাসে কত ইনকাম করব? অতএব তার বার্ষিক আয়, তাহলে 12 দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে এই সংখ্যাটা আপনারা পাবেন। তাই অ্যান্সারটা লিখে দিলাম। প্রথম থেকে বলি, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা লিখিত পরীক্ষা আসছিল, দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় অডিটর পরীক্ষা আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। মাসে ইনকাম করি যা, তার 90% খরচ করি, তার মানে 10% সঞ্চয় করি। 10% সঞ্চয় করি মানে মাসে 100 টাকা ইনকাম করলে 10 টাকা সঞ্চয় করি। তাহলে এত টাকা সঞ্চয় করার জন্য এত টাকা ইনকাম হওয়া দরকার, মাসিক বেতন। তাহলে এক মাসে যদি এত টাকা ইনকাম করি, 12 মাসে এত টাকা ইনকাম করবো। 66 বুঝছি কিনা? ওকে, এবারে আমরা চলে যাব 67 নম্বর প্রশ্নে। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? মানে আপনি 350 টাকা দরে, মানে কি প্রতি কেজি মিষ্টি 350, এরকম 3 কেজি মিষ্টি কিনবেন। এখন আপনার ভ্যাট হচ্ছে 4 টাকা হার, মানে 4 টাকা হার ব্যাট, মানে 100 টাকা 4 টাকা ব্যাট দিতে হয়। তাহলে আপনার 3 কেজি মিষ্টিতে কত ব্যাট হবে সেটা চাইছে প্রশ্ন। তো আগে দেখি যে 3 কেজি মিষ্টির দাম কত। প্রতি কেজি 350, তাহলে 3 কেজির দাম কত হবে? 1050 টাকা। তো
4 টাকা হারে ব্যাট মানে কি প্রতি 100 টাকায় 4 টাকা ব্যাট দিতে হয়, তো আমার তো মোট ব্যাট বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ব্যাট কিন্তু বের করতে হয়, এই জন্য ব্যাট শেষে 4 টাকা হারে ব্যাট মানে 100 টাকা 4 টাকা ব্যাট, ব্যাট দিতে হয় 4 টাকা, 1 টাকায় ব্যাট দিতে হবে 4 ভাগ 100, জাস্ট আমরা বের করবো 1050 টাকায়। 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 21, 2 দিয়ে টাকা ভাগ করলে 2, 42 টাকা ব্যাট দিতে হবে। এটা একদম সহজ একটা প্রশ্ন। অর্থাৎ আপনি বাজারে গেলেন, যাওয়ার পর 1050 টাকার মিষ্টি কিনলেন, এখন আপনাকে দোকানদার বললো 4 টাকা হারে ব্যাট দিতে হবে, মানে প্রত্যেক 100 টাকা 4 টাকা ব্যাট দিতে হবে। তাহলে আপনি 100 টাকায় ব্যাট দিচ্ছেন 4 টাকা, তাহলে 1050 টাকার মিষ্টিতে আপনি ব্যাট দিবেন 42 টাকা। এটা একদম সিম্পল একটা ম্যাথ, মানে বাস্তবিক প্রশ্ন। ঠিক আছে, 68 নাম্বার একই টাইপের কোশ্চেন দেখেন। নাবিল মিষ্টি দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসাবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দিবে? তো আমি সন্দেশ ক্রয় করছি মানে সন্দেশের টাকাটা দিব, আর ওই সন্দেশে কতটুকু ব্যাট আছে সেটাও দিব। তাহলে টোটাল লাগবে সন্দেশের টাকা আর ব্যাটের টাকা। তো প্রতি কেজি যদি 250 টাকা হয়, 2 কেজি সন্দেশের দাম কত? 2 কেজি সন্দেশের মূল্য 250 টাকা করে, তার 2 কেজিতে 500 টাকা। তাহলে এই 500 টাকা তো দোকানদার পাবেই। এখন ব্যাট কত সেটাও দেখতে হবে আমাকে। 4 টাকা আরে ব্যাট মানে কি 100 টাকায় ব্যাট দিতে হয় 4 টাকা, 1 টাকায় ব্যাট দিতে হবে কি কম। তাহলে 500 টাকায় ব্যাট দেবেন কত? 20 টাকা। তাহলে 500 টাকার মিষ্টি কিনছেন, 20 টাকা ব্যাট, তাহলে দোকানদারকে আপনি দিবেন 500 যোগ 20 অর্থাৎ 520 টাকা। এই প্রশ্নটায় শুধু ভ্যাট চাইছে, আর এই প্রশ্নে টোটাল কত টাকা দিবেন, তাহলে ভ্যাট আর মোট মূল্য আপনার যোগ করতে হবে। এই 68 নাম্বার কোশ্চেন থেকে আরও একটা কোশ্চেন তৈরি করা যায়। অনেক সময় প্রশ্নে বলতে পারে যে দোকানিটাকে কত টাকা ফেরত দিবে। মনে করেন 520 টাকা আপনার টোটাল বিল হয়েছে, আপনি 600 টাকা দোকানদারকে দিলেন। এখন প্রশ্ন করলো দোকানদার কত টাকা ফেরত দিবে, তাহলে 600 মাইনাস 520, তার মানে 80 টাকা ফেরত দিবে। মানে এরকম প্রশ্ন করতে পারে। এখান থেকে 3টা প্রশ্ন হয়, কখনো ব্যাট বের করতে বলে, কখনো দোকানদারকে কত টাকা দেবো সেটা বলতে পারে, অথবা দোকানি তাকে কত টাকা ফেরত দিবে সেটা বলতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 68 পর্যন্ত ক্লিয়ার কিনা? আটষট্টি পর্যন্ত ক্লিয়ার কিনা বলতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। টাইপ 10 মূল্য হ্রাস বৃদ্ধি এবং শতকরা আয় কম বেশির অঙ্ক, এগুলোও লিখিত পরীক্ষাতে আসে মাঝে মাঝে, ইম্পর্টেন্ট। যাই হোক, এগুলোও করতে হবে আমাদের। যেমন এই প্রশ্নটা বিসিএসে আসছে, বিভিন্ন অধিদপ্তরের যে পরীক্ষাগুলো সেখানে আসছে, অর্থাৎ 11 থেকে 20-এর পরীক্ষাতে, মানে খুবই ইম্পর্টেন্ট। এটার বিভিন্ন লিখিত নিয়ম আছে, বাট আপনাদের আমি সহজটা শেখাবো ইনশাল্লাহ। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়া মানে কি 100 টাকার তেল 25 টাকা বেড়ে 125 টাকা হবে। ধরেন আপনি সপ্তাহে 100 টাকার তেল ব্যবহার করেন, এখন ওই যে 100 টাকার তেল সেটা বৃদ্ধি পেয়ে 125 হয়ে গেছে, বাট আপনি 100 টাকার বেশি খরচ করবেন না, তাহলে আপনাকে ব্যবহার কমাইতে হবে। তাহলে শতকরা কতটুকু ব্যবহার কমাইবেন সেটাই প্রশ্ন চাইছে। তো শুরু করি। 25% বৃদ্ধি পায়, তাহলে বর্তমানে তেলের মূল্য কত? 25% বৃদ্ধিতে বর্তমানে তেলের মূল্য 100 যোগ 25, তার মানে 125 টাকা। 25% বৃদ্ধি মানে 100 টাকার তেল 125 টাকা হয়ে গেছে। এখন
কাহিনীটা হলো আপনি তেলের জন্য ওই 100ই খরচ করবেন, এর বাইরে খরচ করতে পারবেন, তাহলে আপনাকে ব্যবহার বা খরচ কমাতে হবে কতটুকু, বা ব্যবহার কমাইতে হবে কতটুকু। 125 টাকার তেলে আপনি 100 টাকার তেলে ব্যবহার করবেন, তাহলে আপনাকে 25 টাকার তেল এখন কম খাইতে হবে। মানে আপনি আগে যে তেল 100 টাকায় খাইতেন সেই তেলটা এখন 125 হয়ে গেছে, বাট আপনার কাছে 100 টাকাই আছে, তাহলে আপনাকে 25 টাকার তেল কম খেতে হবে। তাহলে আপনি লিখতে পারেন 125 টাকায় ব্যবহার কমাতে হবে বা খরচ কমাতে হবে 25 টাকা। 1 টাকায় ব্যবহার কমাতে হবে 25 বাই 125, শতকরা কত মানে 100 টাকায়। পাস করি 100, অ্যান্সার হচ্ছে 20 টাকা। 100 টাকায় 20 টাকা খরচ কমাইতে হবে, তার মানে 20% আমাকে ব্যবহার কমাইতে হবে, 20%। অ্যান্সারটা কি 20%? একদম সহজ, এটা বেস্ট নিয়ম এই প্রশ্নের। আমি আর একবার রিপিট করছি। আপনি 100 টাকায় তেল সবসময় ব্যবহার করেন, 100 টাকারই, মানে তেলের জন্য আপনার খরচ 100, আপনি বাড়লেও কিছু করতে পারবেন না, কমলেও কমতে পারবেন না, মানে আপনাকে 100 টাকায় খরচ করতে হবে। তো 25% বৃদ্ধি মানে 100 টাকার তেল 125 হয়ে গেছে, বাট আপনি তেলে তো 100 টাকায় খরচ করবেন, তার মানে 25 টাকার আপনাকে ব্যবহার কমাই দিতে হবে, 25 টাকার তেল কম খাইতে হবে। তাহলে 125 টাকায় আপনি যদি 25 টাকা ব্যবহার কমান, তাহলে 100 টাকায় 20 টাকা ব্যবহার কমাইবেন, সেটাই প্রশ্ন চাইছে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, ঠিক আছে? কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোনো কোশ্চেন আছে? নাই। সেখান থেকে আরেকটা প্রশ্ন দেখি আমরা। কাপড়ের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারবে? আগের প্রশ্নে খরচ কমাইতে বলছে, এবার খরচ বাড়াইতে বলছে। কাপড়ের মূল্য 20% কমে যাওয়া মানে আমি আগে 100 টাকায় যে কাপড় পাইতাম সেটা এখন 80 টাকায় পাচ্ছি। তাহলে কাপড়ের বা 20% হ্রাসে কাপড়ের বর্তমান মূল্য 80 টাকা। এখন আপনি কাপড়ের জন্য মনে করেন যে মাসে 100 টাকা ফিক্সড খরচ রেখেছেন, সাপোজ। তো 100 টাকায় আপনি যে কাপড় পাচ্ছেন এখন সেটা আপনি 80 টাকায় পেয়ে যাবেন। আগে 100 টাকায় যে কাপড় পাইতেন এখন সেটা আপনি 80 টাকায় পাচ্ছেন, তার মানে হলো 20 টাকা আপনার হাতে থাকতেছে। এই 20 টাকায় আপনি আরও কাপড় ব্যবহার করতে পারবেন, কাপড় কিনতে পারবেন। তাহলে বলতে পারি খরচ বাড়াতে পারবে বা কাপড়ের ব্যবহার বৃদ্ধি করতে পারবে। 100 টাকার কাপড়ে এখন খরচ হচ্ছে 80 টাকা, তার মানে 20 টাকা হাতে থাকতেছে আমাদের, মানে 20 টাকার খরচ এখন বেশি করতে পারবো, 20 টাকায় ব্যবহার বেশি করতে পারবো। যারা বুঝি না একদম চিন্তা করেন, আপনি 100 টাকায় যে কাপড় কিনতেন সেটা এখন 80 টাকা, আপনার হাতে 20 টাকা আছে, তাহলে আপনি লিখতে পারেন যে 100 টাকায় আমি ব্যবহার বৃদ্ধি করতে পারি 20 টাকা। আরেকবার বুঝাই, 20% হ্রাস, তার মানে 100 টাকার কাপড় 80 টাকা হয়ে গেছে, তার মানে আপনার হাতে 20 টাকা আছে, এই 20 টাকার কাপড় আপনি এখন বেশি ব্যবহার করতে পারবেন। তাহলে 80 টাকায় ব্যবহার বৃদ্ধি হয় 20 টাকা, 1 টাকায় ব্যবহার বৃদ্ধি হবে 20 ভাগ 80, অতএব শতকরা বৃদ্ধি বলছে না, তার মানে 100 টাকা 25, এটা হচ্ছে আনসার। 100 টাকায় 25 টাকা ব্যবহার বাড়াবো মানে 25% হচ্ছে উত্তর। তাহলে যারা বুঝি নাই 20% হ্রাস, তার মানে 100 টাকার কাপড় 80 টাকা হয়ে গেছে, আমার হাতে 20 টাকা আছে, এই 20 টাকার ব্যবহার আমি বাড়াইতে পারবো। তাহলে 80 টাকায় আমি 20 টাকা ব্যবহার যদি বাড়াইতে পারি, 100 টাকায় 25 টাকা পারবো, এটাই চেয়েছে প্রশ্ন। এটা বুঝছে কিনা বলেন? এটা বুঝছে কিনা? দ্রুত বলেন।
বুঝতে পারছি? বলেন, নেক্সট কোশ্চেনে গেলাম তাহলে। শতকরা আয় কম বেশির অঙ্ক এগুলো একই, আগের প্রশ্নের মতোই হুবহু সেম। ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি, মানে 35%। ক্ষয়ের বেতন ক্রয়ের অপেক্ষা কত টাকা কম, শতকরা কত টাকা কম। নর্মালি কত টাকা কম বলতে মানে শতকরা হবে এখানে। আচ্ছা, তাহলে ক্রয়ের বেতনটাকে ক্ষয়ের সাথে তুলনা করছে, তাহলে শতকরা 35 টাকা বেশি মানে কি? ক্রয়ের বেতনটা ক্ষয়ের অপেক্ষা শতকরা 35 টাকা বেশি, এর মানে হলো ক্ষয়ের যদি 100 টাকা হয় ক্রয়ের হবে 135 টাকা। আমরা বলতে পারি ক্ষয়ের বেতন 100 টাকা, তাহলে ক্রয়ের বেতন 100 যোগ 35, শতকরা 35 টাকা বেশি মানে 100 টাকায় 35 টাকা। তাহলে খ নামক ব্যক্তির বেতন 100 আর ক নামক ব্যক্তির বেতন 135, তাহলে ক্ষয়ের বেতন কত টাকা কম? 135 মাইনাস 100, 35 টাকা কম, মানে একজনের 100 একজনের 135, তার মানে 35 টাকা কম। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 135 টাকায় বেতন কম হয় 35 টাকা, 1 টাকায় বেতন কম হয় 35 ভাগ 135, অতএব শতকরা বেতন কত কম সেটা বলছে, টাইপিং মিস্টেক আছে, শতকরা হবে। এবার আমরা নর্মালি ভাগ করে ফেললে শেষ। কাটাকাটি যদি করি, এটাকে 5 দিয়ে ভাগ করলে 7, এটাকে 5 দিয়ে ভাগ করলে 27, তাহলে 700-কে আপনারা 27 দ্বারা ভাগ করবেন। কত, 56 নাকি? ছাপ্পান্ন তো না, সরি 54। থাকতেছে কত, 16, যায় না একটা শূন্য নামাবো। এবার হচ্ছে 5 27, 5 7 35-এর 5 হাতে থাকে 3, 5 2 10 আর 3 13, পঁচিশ। এবার দেয় না দশমিক দিয়ে 0, এবার 8 9 বার নিয়ে দেখি। 7 নং 63, 7 নং 63, 3 আর থাকে 6, 9 2 18 আর 6। এখন এরপর আরও আসবে, দশমিকের পর আসবে 25 পয়েন্ট সামথিং হবে। আর একটা ঘর নিলে আপনি আবার একটা শূন্য নিয়ে যদি হিসাব করেন 3 27 আর 2 27, তাহলে 25 পয়েন্ট সামথিং, 25.92 হবে, এটা লিখবেন। এই ভাগটা আমি দেখাই দিলাম যে 700-কে আমরা 27 দ্বারা ভাগ করব। ম্যাথটা একবার বুঝাই। ক্ষয়ের বেতন ক্ষয়ের অপেক্ষা শতকরা 35 টাকা বেশি, তার মানে ক্ষয়ের 100 হইলে ক্রয়ের হবে 135, তাহলে ক্ষয়ের বেতনটা কম হবে 35 টাকা, তাহলে 135 টাকায় বেতন কম 35, 100 টাকায় হবে এত টাকা। এটা বুঝছি কিনা, এইটা বুঝছি কি না বলতে হবে। এটা বুঝলে 8 টাইপের অঙ্ক আজকে আমরা দেখাবো। এটা বুঝছি কিনা বলেন তো। ভাইয়া পুরো এটা বুঝছে কিনা দ্রুত বলেন। বুঝতে পারছি।
ওকে, আমি সামনে গেলাম। এরপরে আমরা চলে যাব লাস্ট টাইপ আজকের ক্লাসের। দুটি শতকরা দেয়া থাকবে, মোটের উপর নতুন আরেকটি শতকরা বের করতে হবে। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটার দাম মোট কত বেড়েছে বা কমেছে? এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় আসে বা আসতে পারে মাঝে মাঝে। তো গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, এর মানে হলো 100 টাকায় 110 টাকা হয়ে গেছে এখন জিনিসটার দাম। তাহলে জিনিসটার প্রাথমিক দাম আমরা 100 টাকা ধরি, যেহেতু পার্সেন্টেজ আছে, ধরি জিনিসটির মূল্য 100 টাকা। তাহলে 10% বাড়ছে, তার মানে কি গতকাল জিনিসটির মূল্য ছিল 10% বাড়া মানে 100 টাকায় 10 টাকা বাড়ে, 110। তাহলে 100 টাকায় 10 টাকা বাড়া মানে 100 টাকা ছিল জিনিসটা, সেটা এখন 110 হয়ে গেছে। এটা গতকাল। আজ আবার 10% কমছে, মানে এখন 110 হওয়ার পর এর আবার 10% কমাই দিব। তাহলে 110-এর 10% মানে কি? এর মানে কোন 10% মানে 10 ভাগ 100, 11 টাকা। তাহলে দেখেন 100 টাকা ছিল জিনিসটার দাম, গতকাল 110 হয়েছে। এই 110 টাকার উপর আবার 10% কম, মানে 11 টাকা কমবে। তাহলে আজ জিনিসটির দাম, তাহলে 110 টাকার জিনিসের 11 টাকা কমা মানে 99 টাকা। এবার একটু খেয়াল করেন, একটা জিনিস 100 টাকা ছিল প্রাথমিক পর্যায়ে, এটা তারপর 110 হয়েছে গতকাল। এই 110 টাকা থেকে আমাদের 10% কমছে, তার মানে 11 টাকা কমছে, অর্থাৎ 99 টাকা হয়েছে। শুরুতে ছিল 100, মাঝে একটা স্টেপ ফলো করে আবার 99-তে এসে ঠেকছে। তার মানে 100 টাকার জিনিস 99 টাকা হওয়া মানে আলটিমেটলি কত টাকা কমতেছে? 1 টাকা কমতেছে। তাহলে বলতে পারি মোট দাম কমেছে। 100 টাকা প্রাথমিক অবস্থা ছিল, সেটা শেষে 99 হয়েছে, তার মানে 1 টাকা কমছে। এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 1 টাকা কমেছে। যারা বেসিকটা বুঝি নাই, 100 দিয়ে শুরু করছি, গতকাল 110 হয়েছে, তারপর আবার আজকে 110 টাকার জিনিস 10% কমছে, মানে 11 টাকা কমছে, অর্থাৎ 99 টাকা হয়েছে। তাহলে 100 টাকা দিয়ে শুরু করছিলাম, 99 টাকা হয়েছে, তার মানে 1 টাকা কমছে আলটিমেটলি। আর ধরেন এখানে যদি বাড়তো, তাহলে আবার লিখতাম সেটা বাড়ছে, বাড়তেও পারে কমতেও পারে। 100 টাকা দিয়ে শুরু করছেন, 110 হয়েছে, এখান থেকে 11 টাকা কমছে, তার মানে আবার 99 হয়েছে। 100 টাকার জিনিস শেষে এসে 99 হলো, মানে 1 টাকা কমছে। এখন বলেন কি বোঝেন? এখন বলেন কি বোঝেন না? এরকম আরেকটা কোশ্চেন আমরা সলিউশন করি। ঠিক আছে, সেম একটা কোশ্চেন। একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় বাড়বে নাকি কমবে? এটা আমরা দেখি। আগের মতো যে মূল্য, প্রাথমিক মূল্য ধরলাম 100 টাকা, 100 টাকা। তাহলে এই 100 টাকার জিনিস ভালো করে খেয়াল করবেন, এই 100 টাকার জিনিসে 25% বাড়বে, তার মানে বাড়লে মূল্য হয় 25% বাড়া মানে 100 টাকায় 25, অর্থাৎ 125 টাকা হবে। তাহলে দেখেন 100 টাকা দিয়ে শুরু হয়েছে, অলরেডি 125 হয়েছে। এখন এই 125 টাকা হওয়ার পর আবার 25% কমে গেছে, তার এক ঝামেলা। তাহলে 25% কমাইতে হবে। তাহলে আমরা বলতে পারি
125 টাকার জিনিসে এখন 25% কমলো, সেম আগের মতো ম্যাথের মতোই। 25/100, 25টাকে ভাগ করলে হচ্ছে 4, 125কে 4 দ্বারা ভাগ করলে 31 পয়েন্ট সামথিং হবে আর কি, 31.25 হবে। তাহলে 100 টাকার জিনিস 125 হইল, 125 থেকে এখন আবার 31.25 টাকা মাইনাস যাবে, তাহলে কমানোর পরে সর্বশেষ মূল্য, তাহলে 125 টাকার জিনিসে 31.25 কমতেছে, তাহলে কত আপনার 93.75 টাকা হচ্ছে, তাই না? তাহলে দেখেন সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কম নাকি বাড়লো? সর্বপ্রথম মূল্য ছিল 100 আর সর্বশেষ মূল্য 93.75, তার মানে কমছে, মোট মূল্য কমেছে, মোট কমেছে। তাহলে 100 টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন 93.75, তার মানে 6.25 টাকা কমছে। যারা বুঝি না আগের ম্যাথের মতো হুবহু 100 টাকা দিয়ে শুরু করছি, 25% বাড়াইছে মানে 125 হয়েছে, এর 25% কমছে মানে 31.25 টাকা কমছে, তার মানে এই টাকাটা আমার আছে। 125 টাকার জিনিস এটা কম মানে এটা আছে, তাহলে সর্বপ্রথম মূল্য ছিল 100, সর্বশেষ হলো 93.75, তার মানে মূল্য কমে গেছে। এটা বুঝছি কিনা বলেন? এটা বুঝছে কিনা? দ্রুত বলেন। এরপরে প্রশ্নটা বলছে কি, দুটি ক্রমিক ছাড় মানে ডিসকাউন্ট 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান? একই ক্যাটাগরির প্রশ্ন। প্রথমে বলছি কি যে 20% ছাড় দিব, তারপর হচ্ছে আমরা কি করব, আবার 15% ছাড় দিব, মানে দুইবার ডিসকাউন্ট দিব। তাহলে আমরা শুরু করি, আমরা শুরু করে দেই। তাহলে প্রাথমিক মূল্য ধরি আমরা 100 টাকা, তাই না? প্রাথমিক মূল্য ধরি 100 টাকা, যেহেতু পার্সেন্টেজ বলা আছে, ঠিক আছে? তাহলে 20% ছাড় মানে প্রাথমিক মূল্য বলতে পারেন মূল্য 100 টাকা, প্রাথমিক মূল্য। 20% ছাড় মানে কি 100 থেকে 20% ছাড়ের মূল্য 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকা। তাহলে 100 টাকা, এটা 1600 টাকা কারণ 100 টাকা দিয়ে শুরু করলাম, এবার 80 টাকা হইল। এই 80 টাকার উপর আবার 15% ডিসকাউন্ট হলো, ঠিক আছে? তাহলে 80 এর 15%, তার মানে 80 এর মনে করেন 15% মানে 15/100, 0 0 কাটা, 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 3, 12। তাহলে 100 টাকা দিয়ে শুরু করলেন, এটা লিখতে পারেন যে 20% ছাড়ে প্রথম ছাড়ে মূল্য। 80 টাকার উপর এখন আমার 12 টাকা কম, মানে হচ্ছে 80 মাইনাস 12, তার মানে 68 টাকা। তাহলে খেয়াল করেন 100 টাকা দিয়ে শুরু, দ্বিতীয় ধাপে হইলো 80, এখান থেকে 12 টাকা ডিসকাউন্ট মানে হইলো 68। 100 থেকে 68 হয়েছে মানে কি মোট ছাড়, এটা মূল্য না লিখে ছাড় লিখতে পারেন, মোট ছাড়। তাহলে 100 থেকে 68 হয়ে গেছে মানে কত, 32 নাকি? আর ভাষাটা এরকম হবে যে 20% প্রথম ছাড় হয়
ছাড় দেওয়ার পর মূল্য দাঁড়ায় 80, তারপর আবার 12 টাকার ডিসকাউন্টের পর হয় 78, অর্থাৎ মোট ছাড় হয় আমাদের 32। মোট ছাড় 32 কীভাবে বুঝলাম? 100 টাকা দিয়ে শুরু করছিলাম, 80 টাকা হয়েছে, 80 টাকার উপর আবার 12 টাকা মানে 68 টাকা হয়েছে, তার মানে আলটিমেটলি 32 টাকা হয়েছে। অর্থাৎ এই দুইটা ছাড় এককালীন 32 টাকা ছাড়ের সমান। ঠিক আছে, এই দুইটা ছাড় এককালীন 32 টাকা ছাড়ের সমান। এটা বুঝছেন কিনা বলেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝছে কিনা বলেন? আগের নিয়মে করে ফেললাম, 100 টাকা দিয়ে শুরু, 20% ডিসকাউন্ট মানে 80, 80-এর উপর 15% ডিসকাউন্ট মানে 12, তার মানে 80 থেকে 12 বিয়োগ করলে 68। তাহলে 100 টাকা দিয়ে শুরু করছিলাম, 68 এসে পৌঁছালো, তার মানে 32 হলো মোট ছাড়। তাহলে এই দুইটা ছাড় মিলে 32 ছাড়ের সমান। এই দুইটা ছাড় এককালীন 32 ছাড়ের সমান। ঠিক আছে, বুঝতে পারছি? আর টাইম আপনাদের আছে, দেখাবো। শুরু করি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আরেকটা প্রশ্ন আছে আপনাদের। যারা বুঝি নাই, দুইটা ক্রমিক মানে কি, পরপর দুইবার ডিসকাউন্ট দিব। এটাকে লিখতে পারেন প্রথম ক্ষেত্রে, এটাকে লিখতে পারেন দ্বিতীয় ক্ষেত্রে, এভাবে লিখতে পারেন ভাষাটা। মানে এই ম্যাথটা রিটার্ন পরীক্ষা ভাষাটা একটু ঝামেলা হতে পারে। তাহলে লিখতে পারেন প্রথম ক্ষেত্রে, এটা লিখতে পারেন দ্বিতীয় ক্ষেত্রে, তারপর লিখতে পারেন যে মোট ছাড়, একইভাবে লিখতে হবে। ঠিক আছে, এবার আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। এবার একটু ভালো করে খেয়াল করবেন, সবার সামনে শীট আছে, শীটে একটা প্রশ্ন আছে, দেখেন যে বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্রের শতকরা হ্রাস বৃদ্ধির অঙ্ক। ওই ম্যাথগুলো আমরা জ্যামিতি শিখে তারপর শিখবো, নাহলে আগে বুঝতে পারবো না ওই ম্যাথগুলো। মানে অর্থাৎ এতক্ষণ যে ম্যাথগুলো আমি করাইলাম 79 পর্যন্ত, এরপরে যা আছে এগুলো জ্যামিতির ক্ষেত্রে দেখবো আমরা। এইটা দেখবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষার জন্য। ঠিক আছে, ওকে। একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি, পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত? এটা অনেক ইম্পর্টেন্ট এবং খুবই বোঝার মতো একটা ম্যাথ। কেন বলছি দেখেন, আপনার কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকা ধরেন বিল আসছে, এই 10,000 টাকার আমি ডিরেক্ট 40% কমাবো, ডিরেক্ট 40% কমাবো। এরপরে বললাম কি, আপনি 40% একবারে না কমাইয়া প্রথমে কমাইলেন 36%, পরে কমাইলেন 4%, তাহলে এটাও 40। মানে দুই জায়গায় আমি 40% ডিসকাউন্ট করব, কিন্তু একবার আমি একসাথে 40% কমাবো, আর একবার দুই ধাপে কমাবো। তাহলে এখানে একটা কমানো হবে, এখানে একটা কমানো হবে, দুই কমানোর পার্থক্য কত সেটা আমি বের করবো। তাহলে একদম দুইটা সাইড করে ফেলি আমরা বোঝার জন্য। তাহলে 10,000 টাকার এককালীন 40% কমতি, তাহলে প্রথম ক্ষেত্রে কমতি, তাহলে 10,000 এর 40%, একবারে 40%, 0,0,0,0,0, তার মানে 4,000। তাহলে প্রথম ক্ষেত্রে মানে অর্থাৎ 10,000 টাকার 40% কমানো মানে 4,000 টাকা কমানো। প্রথম ক্ষেত্রে কমতি 4,000, এখানে সমস্যা নেই। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম কমতি, তাহলে 10,000 টাকার উপর এবার 36% কমাবো, 10,000-এর 36%, তাহলে 10,000 এর মানে গুণ 36% মানে 36/100, 200 কাটা 3600 টাকা। একটু ভালো করে বুঝতে হবে, 10,000 টাকায় একবারে 40% কমাইছি, আর এখানে একবার না কমে দুইবারে কমাবো, 36 আর 4, সেটাও 40% বা দুই ভাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে কমতি। তাহলে 10,000 টাকার উপর
প্রথম ক্ষেত্রে কমতি আসলো 3600, বাকি যে টাকা থাকবে তার উপর আবার 4% কমাবো। আমি কিন্তু এখন আবার 10,000 উপর 4% কমাবো না, 10,000 টাকার একবারে কমাইলাম 36%, তাতে আমার কমতি আসলো 3600। তাহলে 10,000 থেকে 3600 বাদ দেওয়ার পর যা অবশিষ্ট টাকা থাকবে তার উপর আবার 4% কমাবো। তাহলে প্রথম কমতির পর অবশিষ্ট টাকা, তাহলে 10,000 মাইনাস 3600, তাহলে কত হচ্ছে 6,400 নাকি। এখন দ্বিতীয় কমতি, এবার এই টাকার উপর আমি 4% কমাবো, 4%, তাহলে 6,400 4% মানে 4/100, তাহলে কত হচ্ছে 4 4 16 6 আর থাকে 1 424 25 256। তাহলে দেখেন 10,000 টাকা এখানে একবারে 4,000 টাকা কমতি আসতেছে, আর দুই ধাপে কমাইলে একবারে কমতি হয় 3600 আর একবার হয় 256, তাহলে মোট কমতি। তাহলে এখানে লিখতে পারি এই ম্যাথে এখানে শেষে লিখবো মোট কমতি। তাহলে কত হচ্ছে এখানে একবার প্রথমে কমলো 3600, দ্বিতীয় ধাপে কমলো হচ্ছে 256, মানে 3856 টাকা। এবার মনোযোগ দেন, 10,000 টাকার উপর যখন একবারে 40% কমাইছেন তখন কমতি আসছে 4,000, আর দুইবারে যখন কমাইছেন তখন কমতি আসছে 3856। তাহলে এই কমতি আর এই কমতির পার্থক্য কত? তাহলে 4,000 মাইনাস 3856 অর্থাৎ 144। এটা হচ্ছে আনসার। যারা বুঝি নাই, খুবই সহজ ম্যাথ। আপনি 10,000 টাকা হাতে নিয়ে একবারে 40% কমাইলে 4,000 টাকা কমতে আসবে, মানে ডিসকাউন্ট। এরপর 10,000 টাকা হাতে নিয়ে দুইবারে কমাইবেন, প্রথমে 36%, তার মানে 3600 টাকা কমতি। তাহলে 10,000 থেকে 3600 বিয়োগ করলে বাকি যে থাকবে তার উপর 4% কমতি, তার মানে এখানে হচ্ছে 256 টাকা। তাহলে এই দ্বিতীয় ধাপে টোটাল কমতি আসে 3856। তাহলে একই টাকার একবারে 40% কমাইলে হয় 4,000, আর দুইবারে মিলে 40% কমাইলে হয় 200, মানে কত 3856। তার মানে দুই পাশের বা দুইটা ঘটনার কমতির পার্থক্য 38 মানে 140 টাকা। আর একবার বুঝাচ্ছি আমি, 10,000 টাকার উপরে ডিরেক্ট 40% কমাই ফেলছেন, তাহলে কমতিটা হবে 4,000। এবারে ডিরেক্ট 40% না কমে দুই ধাপে কমাবো, 36 আর 4 মিলেও কিন্তু 40, বাট দুই ধাপে। তাহলে প্রথমে 36% কমাইলে কমতি আসে 3600, তাহলে 10,000 থেকে 3600 বিয়োগ করার পর অবশিষ্ট টাকার উপর আবার 4% কমাবো, সেখানে হবে 256। তাহলে এখানে মোট কমতি 3856। তাহলে একই টাকার একবারে 40% করলে হয় 4,000 টাকা কমতি, আর দুই ধাপে মিলে 40% কমলে হয় 3856। তাহলে এই কমতি আর এই কমতির পার্থক্য 144। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।